এটা খুবই স্বস্তিদায়ক যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলনের একটা শান্তিপূর্ণ সমাধান হয়েছে এবং দৃশ্যত সরকার তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। কিন্তু এই আন্দোলন ঘিরে আমরা বেশ কিছু নাটকীয় পরিস্থিতির তৈরি হতে দেখি। যেমন একটা হচ্ছে গিয়ে যেটা সবচেয়ে আলোচিত, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম যখন শিক্ষার্থীদের সঙ্গে উদ্দেশ্যে বক্তব্য রাখতে যান, তখন একজন শিক্ষার্থী তার দিকে একটা পানির বোতল ছুঁড়ে মারেন এবং সেটা তার মাথায় লাগে। যেটা আমরা শুরু থেকেই বলে এসেছি যে এটা আসলে খুবই অগ্রহণযোগ্য। কাউকে শারীরিকভাবে আক্রমণ করা গণতন্ত্রে কোনো কাম্য আচরণ নয়। কিন্তু এই ঘটনার পর উপদেষ্টা মাহফুজ আলম যে প্রতিক্রিয়া জানিয়েছিলেন সেটাও আসলে কতটা গ্রহণযোগ্য। যেমন শুরুতেই তিনি ইঙ্গিত দেন, মিডিয়ার সামনে যেভাবে কথা বলেন সেটাতে তিনি সুস্পষ্টভাবে জামাত শিবিরের দিকে এই ঘটনার জন্য ইঙ্গিত দিতে থাকেন এবং তার যে অডিও রেকর্ড লিক হয় সেখানেও যেটা দেখা যায় যে তিনি দৃশ্যত এই ঘটনার জন্য শিবিরকে দায়ী করেন। এবং আমরা যেটা দেখি যে অভিযুক্ত শিক্ষার্থী মোহাম্মদ হুসাইন সোশ্যাল মিডিয়াতে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন যে তিনি ইচ্ছাকৃতভাবে মাহফুজ আলমের গায়ে এভাবে বোতলটা নিক্ষেপ করেননি, মানে ঠিক মাহফুজ আলমকে টার্গেট করেই তিনি সেটা মারেননি। তারপর আমরা যেটা দেখি যে তাকে গোয়েন্দা পুলিশ আটক করে এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে। এই পুরো ঘটনার অনেকগুলি দিক আছে। একটা দিক হচ্ছে, আপনি একটু চিন্তা করে দেখেন তো, যদি আওয়ামী লীগ আমলে কোনো একজন মন্ত্রীর মাথায় এভাবে কী জানি বলে পানির বোতল নিক্ষেপ করা হতো, তাহলে তার কী পরিণতি হতো? আপনি নিশ্চিত করে বলতে পারেন যে তাকে গুমের শিকার হতে হতো, তাকে শারীরিক নির্যাতনের শিকার হতে হতো। কিন্তু মোহাম্মদ হুসাইনকে আটক করে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে ঠিকই এবং তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু তিনি নিজে এটা নিশ্চিত করেছেন যে তার উপর কোনো ধরনের শারীরিক নির্যাতন হয়নি। এবং আমরা যেটা দেখি যে উপদেষ্টা মাহফুজ আলম নিজে ডিবি কার্যালয়ে যান এবং হুসাইনের সাথে কথা বলেন, তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তিনি তাদেরকে তার বাসাতেও আমন্ত্রণ জানিয়েছেন। এটা নিশ্চিত করে বাংলাদেশে একটা নতুন নজির এবং মাহফুজ আলম এই কারণে ধন্যবাদ পেতে পারেন। একটা ভালো উদাহরণ তিনি তৈরি করেছেন। কিন্তু এখানে আরেকটা দিক রয়েছে, আরেকটা প্রশ্ন কিন্তু থেকে যাবে। যেমন যেটা হুসাইন বলছেন যে 25-26 ঘন্টা তাকে যে জিজ্ঞাসাবাদ করা হয়, সেখানে একটা মানে মূল জিজ্ঞাসাবাদের বিষয় ছিল বা তার যে ডিভাইসগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয় সেখানে একটা মূল লক্ষ্য ছিল তার রাজনৈতিক পরিচয় বের করা। আমরা যেটা দেখি যে যখন তার নামটা সামনে আসে তখন সোশ্যাল মিডিয়াতে একটা, বাংলাদেশে এখন একটা সোশ্যাল মিডিয়া জাজমেন্টের কালচারও অনেক দিন থেকে তৈরি হয়েছে। কেউ কোনো ঘটনা ঘটলে সোশ্যাল মিডিয়াতে এক ধরনের রায় দিয়ে দেওয়া হয়। শুরুতে বলা হলো যে ওই শিক্ষার্থী শিবির ছাত্রলীগ করে, সোশ্যাল মিডিয়া জাজমেন্টের কথা আমরা বললাম। কোনো রকম আসলে দৃঢ়ভাবে সত্য অনুসন্ধান না করেই। আর ওই দিক থেকে উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্য ঘিরে এটা মানে একটা ধারণা তৈরি হয় যে সে শিবির করে। এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে যেটা মাহফুজ আলম নিজেও বলেছেন যে ওই যে তিনি যে জামাতকে দৃশ্যত মুক্তিযুদ্ধকালীন সময়ের ভূমিকার জন্য ক্ষমা চাইতে বলেন, এরপর আমরা যেটা দেখি যে জামাত শিবিরের সঙ্গে তার সমর্থকদের সোশ্যাল মিডিয়াতে রীতিমতো যুদ্ধ হয়ে যায় এবং তিনি যেটা বলছিলেন যে আসলে সেদিকে ইঙ্গিত করে যে তারাই তার উপরে আক্রমণটা করতে পারে। কিন্তু এখন যেটা নিশ্চিত বোঝা যাচ্ছে যে মোহাম্মদ হুসাইনের আসলে কোনো রাজনৈতিক পরিচয় নেই এবং তিনি বলছেন তিনি কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না। কিন্তু এখন প্রশ্ন থেকে যায়, যদি আসলেই তিনি শিবির করতেন তাহলে কি তার প্রতি আচরণটা ভিন্ন হতো? তাহলে কি তাকে এভাবে মুক্তি দেওয়া হতো না? যদি মানে শুধু শিবির পরিচয়ের কারণে তার সঙ্গে ভিন্ন কোনো আচরণ করার একটা সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে তাকে যেভাবে ইন্টারোগেট করা হয়েছে, তাহলে কি যেই জুলাই আন্দোলনের যে একটা প্রধান লক্ষ্য ছিল বা জুলাই আন্দোলনের পর যে কথাটা সবচেয়ে বড় করে বলা হয়েছিল, কাউকে শিবির ট্যাগ দিয়ে, কাউকে নানা রকম ট্যাগ দিয়ে নির্যাতন নিপীড়ন করা যাবে না, এক্ষেত্রে ভিন্ন বিচার করা যাবে না, রাষ্ট্র তার প্রতিটা নাগরিকের সঙ্গে সমানভাবে বিচার করবে। কিন্তু এই ঘটনা তো কি একটু ভিন্ন ইঙ্গিত দেয় না? কিন্তু সে যাই হোক, তাকে যেভাবে মুক্তি দেওয়া হলো এটা ভালো কাজ হয়েছে, কিন্তু কাউকে শিবির ট্যাগ দিয়ে বা কোনো রকম ট্যাগ দিয়ে নিপীড়ন নির্যাতনের কালচার থেকে অবশ্যই বাংলাদেশকে বের হয়ে আসতে হবে। এটাই হবে বাংলাদেশের মানে আধুনিক বাংলাদেশ বিনির্মাণের একটা অন্যতম প্রধান কাজ।